আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বিএনপি নয়, নির্বাচনে বাধা সৃষ্টি করছে জামাত, মির্জা ফখরুল। দলটির বিরুদ্ধে ৭১-এর চেয়ে ২৪-এর গণ অভ্যুত্থানকে বড় দেখিয়ে বিভক্তি তৈরির অভিযোগ। পুনরায় আরপিও পরিবর্তনের চেষ্টা একটি রাজনৈতিক দলের কাছে সরকারের নতি স্বীকার হিসেবে দেখছে জামাত, ভিডিও বার্তায় ডাক্তার তাহের। ঐকমত্য কমিশনই রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য সৃষ্টি করেছে, অভিযোগ রাজনীতিবিদদের। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ না হলে কোনো সংস্কার কাজে আসবে না, অভিমত বক্তাদের। শাপলা প্রশ্নে কোনো আপোষ করবে না এনসিপি, হাসনাত আব্দুল্লাহ। সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধপরিকর ইসি, কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। অন্তর্বর্তী সরকারের মধ্যে আরেকটি সরকার কাজ করছে, মন্তব্য গণফোরাম নেতা সুব্রত চৌধুরী। জুলাই সনদকে কেন্দ্র করে চলমান বিরোধ নিষ্পত্তির তাগিদ। এবং ৩ দপ্তরের সুপারিশের পরনিয়োগ পাননি, ১.৫ যুগ আগে চাকরিচ্যুত ৭৫০ পুলিশ কর্মকর্তা, দ্রুত পুনর্বহালের দাবি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি নয়, অগ্রহণযোগ্য বিভিন্ন দাবি তুলে জামাত জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করছে বলেও অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকে। বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে দলটি মানুষকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেন তিনি। মুক্তিযোদ্ধা দলের সমাবেশে তিনি আরও বলেন, যারা ৭১ সালের মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছিল তারাই এখন ৭১কে খাটো করে ২৪-এর গণ অভ্যুত্থানকে বড় দেখিয়ে জাতির মধ্যে বিভক্তি তৈরি করছে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা সমাবেশে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা। সাম্প্রতিক রাজনৈতিক সংকট প্রসঙ্গে নেতারা বলেন, জামায়াত ৭১-এ বেইমানি করেছে, এখন আবারও বেইমানি শুরু করেছে। জনরায়কে ভয় পায় বলেই জামায়াত নানা দাবি তুলে জাতীয় নির্বাচন ঠেকাতে চায়। তারা বলেন, বর্তমান প্রেক্ষিতে মানুষের জুলাই সনদের প্রয়োজন নেই, মানুষের ভাগ্য নির্ধারণে প্রয়োজন একটি নির্বাচন। জামায়াতের ৭১-এর ভূমিকার কথা উল্লেখ করে আবারও জাতিকে বিভ্রান্ত না করার আহ্বান জানান বিএনপি মহাসচিব। ১৯৭১ সালে আপনাদের কি ভূমিকা ছিল সেটাও আপনারা মনে রাখবেন। সেদিন আপনারা সেই মুক্তিযুদ্ধকে গোলমাল করে আখ্যায়িত করেছেন, কিছু দুষ্কৃতিকারীর একটা অভ্যুত্থানের কথা বলে আপনারা চিহ্নিত করার চেষ্টা করেছিলেন এবং যারা আমাদের হত্যা করছিল তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারা এই দেশের মানুষকে হত্যা করেছিলেন। গণভোট আগে হতে হবে, তারপরে নির্বাচন হবে, এটা আপনারাই বলছেন। আমরা তো নির্বাচনের পেছানোর কথা একবারও বলিনি, আমরা বারবার বলছি যে নির্বাচনটা অতি দ্রুত করতে হবে। ঐকমত্য কমিশনের মিটিং এ আলোচনা হয় না, সেসব জিনিসও চূড়ান্ত খসড়ার মধ্যে আমাদের সাথে দেওয়া হয়েছে। এই ধরনের সনদের আমাদের প্রয়োজন নাই, আমাদের প্রয়োজন একটা পার্লামেন্ট, যে পার্লামেন্ট আগামী দিনের ভাগ্য নির্ধারণ করবে। বাংলাদেশের স্বাধীনতার সময় আপনার ষড়যন্ত্রে লিপ্ত না শুধু মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করার জন্য সেই সময় মাঠে নেমেছিলেন, আবার এই আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখার জন্য আন্দোলনের পিছন দিক দরজা দিয়ে চলে গেছেন, সবসময় বেইমানি করেছেন। মির্জা ফখরুল বলেন, জনগণকে বোকা বানিয়ে জনস্বার্থ বিরোধী কোনো সংস্কার বিএনপি সমর্থন করবে না। যেসব বিষয়ে সমঝোতা হয়েছে তা এড়িয়ে অন্যান্য বিষয় জাতীয় সনদে আনা জাতির সাথে প্রতারণা বলে আবারও দাবি করেন তিনি। সংস্কার আমরা করতে চাই, কিন্তু আপনারা যেভাবে জনগণকে বিভ্রান্ত করে জনগণকে বোকা বানিয়ে এই সংস্কার করতে চান, সেটা অবশ্যই আমাদেরকে জনগণের সামনে তুলে ধরতে হবে। আমরা যেটা সই করেছি সেটা অবশ্যই আমরা সেটার দায় দায়িত্ব গ্রহণ করব, কিন্তু যেটা আমরা সই করিনি সেটা দায় দায়িত্ব আমরা গ্রহণ করব না। প্রধান উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন ঠেকাতে যে কোনো হামলা মোকাবেলায় জাতি প্রস্তুত আছে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। সংশোধিত আরপিও পুনরায় পরিবর্তনের চেষ্টা একটি রাজনৈতিক দলের কাছে সরকারের নতি স্বীকার হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশ জামাত ইসলামী নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। শনিবার গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এই অভিযোগ করেন।
তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার নিরপেক্ষতার প্রশ্নে একটি দলের প্রতি আনুগত্য প্রকাশ করছে। এ সময় তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি যে ধোঁয়াশা তৈরি করেছে তা ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সম্পন্নে অন্তরায় হয়ে উঠেছে। ভিডিও বার্তায় রাষ্ট্র সংস্কার ও বিগত সরকারের অপরাধীদের বিচার নিয়ে সরকারের ধীর গতির সমালোচনা করেন জামাতের শীর্ষ পর্যায়ের এই নেতা। এই সরকারের বিভিন্ন কর্মকাণ্ড অতীতেও একটি বিশেষ দলের প্রতি আনুগত্যের বহিঃপ্রকাশ ঘটেছিল। প্রধান উপদেষ্টার লন্ডন গিয়ে একটি অসময় এবং অবৈধ চুক্তি, একটি দলের চাপে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, বিভিন্ন রাজনৈতিক দলের মার্কা ব্যবহারের বিষয়তে আবার সেটাকে গত পরিষদের বৈঠকে পুনরায় পুনর্বিবেচনার নামে দলের প্রতি যে আনুগত্য প্রকাশ করেছে সরকার, নিঃসন্দেহে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে। ঐকমত্য কমিশনই রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছেন রাজনীতিবিদরা। রাজধানীতে এক সংলাপে বিভিন্ন দলের নেতারা বলেন, কমিশন সরকারের কাছে অনৈক্যের দলিল জমা দিয়েছে। আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ না হলে কোনো কিছুরই সুষ্ঠু সমাধান আসবে না বলেও মত দেন বক্তারা। রিপোর্ট করছেন ইমদাদুল্লাহ বাবু। রাজধানীর সিদ্ধেশ্বরীর একটি হোটেলে রাজনীতি বিষয়ক এই কর্মশালায় অংশ নেন কয়েকটি ছাত্র সংগঠনের তরুণ প্রতিনিধিরা, যেখানে দেশের রাজনীতিতে বর্তমানে সৃষ্ট সংকট নিয়ে খোলামেলা আলোচনা করেন তারা। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, দেশের পুরনো ব্যবস্থা পাল্টানো ছিল গণঅভ্যুত্থানের চেতনা, যা এখনো পূরণ করা সম্ভব হয়নি। প্রসেস দেখে বুঝতে পারছিলাম এটা শেষ পর্যন্ত একটা অনৈক্যের দিকে যাবে এই ঐক্যমত্য কমিশনের কার্যক্রমগুলো। তাই হয়েছে। হাসিনা চলে যাবে, আরেকজন মানুষ বসবে, সেটা গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল না। আকাঙ্ক্ষা ছিল যে পুরো ব্যবস্থাটা পাল্টাবে। অনুষ্ঠানে বক্তারা দীর্ঘ আলোচনার পরেও ঐকমত্যে না পৌঁছানোর পেছনে ঐকমত্য কমিশনের ভূমিকাকেই দায়ী করেন। ঐকমত্য কমিশনকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা নোট অফ ডিসেন্ট দেন নাই কেন? ওনারা যে আর্গুমেন্টটা দিয়েছে নোট অফ ডিসেন্ট সহ এটা হচ্ছে আমাদের কার্যবিবরণী, যে কারা কারা এটার সাথে দ্বিমত পোষণ করেছে, কিন্তু আমরা যেটা দিয়েছি সেটা যে ডিসিশন। ঐক্যমত্য কমিশনের কাজই ছিল ঐক্যমত তৈরি করা, কিন্তু সর্বশেষ কি প্রমাণিত হলো? আনুষ্ঠানিকভাবে অনৈক্যের একটা দলিল লিখিত পরিচয়ভাবে হাজির করা হলো। ঐক্যমত কমিশনই জাতির সামনে জানালেন যে না, ঐক্য নাই, ঐক্য নাই। সংলাপে আলোচকরা বলেন, নির্বাচন ছাড়া সৃষ্ট রাজনৈতিক এই সংকটের কোনো সমাধান নেই। যত দ্রুত সম্ভব নির্বাচন দরকার। নির্বাচন যত বিলম্ব হবে বাংলাদেশ তত বেশি বিপদে পড়বে, এবং বাংলাদেশ এখন আসলে সেই বিপদের মধ্যে আছে। আমরা 4টা বাম রাজনৈতিক দল আমরা জুলাই সনদে স্বাক্ষর করি, ক্ষমতা হস্তান্তর করুন, তাইলে এক কথায় সমাধান সম্ভব, এর বিকল্প তো আর কিছু নেই। পরে কর্মশালায় অংশ নেয়া বিভিন্ন ছাত্র সংগঠনের সদস্যদের মধ্যে সনদ বিতরণ করেন অতিথিরা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। একটি রাজনৈতিক দল ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আজমতে সাহাবা মহাসম্মেলনে তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামিয়া মাদানিয়া বাড়িধারার মোহতামিম মুফতি মনির হোসাইন কাশেমি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের নায়েবে আমির জুনায়েদ আল হাবিব, জামাত ইসলামের যুগ্ম মহাসচিব মঞ্জুরুল ইসলাম আপিন্দি ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। যে একটি রাজনৈতিক দল তারা নির্বাচনের স্বার্থে, রাজনীতির স্বার্থে ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি নিয়ে আসতে চায়, বিশেষ করে ইসলামের ক্ষতি করতে চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের প্রবর্তন করে গিয়েছেন, সাহাবায়ে কেরাম যে ইসলামের অনুশীলন করে গিয়েছেন, সেই ইসলামের অনুসারী আমরা। এখানে আমরা মওদুদি ইসলামের অনুসারী তো নয়। শাপলা প্রশ্নে কোনো আপোষ করবে না এনসিপি। নির্বাচন কমিশন প্রতীক বরাদ্দ নিয়ে শিষ্টাচার বহির্ভূত আচরণ করছে বলে অভিযোগ করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বরগুনায় দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব অভিযোগ করেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে জেলার শিল্পকলা একাডেমির হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় পটুয়াখালী জেলার শিল্পকলা একাডেমিতে।
সংস্কার নিয়ে শাপলা নিয়ে আমরা আমাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে। আমরা যেটা চাই ভাই, যদি আপনি আমাকে শাপলা বরাদ্দ না দেন, আপনি আমাকে সেটা ব্যাখ্যা দিতে হবে, সেটা আইনগত জায়গা থেকে ব্যাখ্যা দিতে হবে, সেটা রিটেন ব্যাখ্যা দিতে হবে। এটা তো আপনারা দেখেছেন নির্বাচন কমিশনের সেখানে বলছে কেন ব্যাখ্যা, মানে কেন শাপলা দিব না, এটা কোনো ব্যাখ্যা দিব না। ব্যাখ্যাবিহীন রাষ্ট্র, এটা 5 আগস্ট আগে ছিল, হাসিনা যখন চালাইতো তাহলে এটা ব্যাখ্যাবিহীন রাষ্ট্র চালাইতো, জবাবদিহিতাবিহীন রাষ্ট্র চালাইতো। কিন্তু 5 আগস্টের পরে এই নির্বাচন কমিশন যদি মনে করে থাকে যে তারা জবাবদিহিবিহীন কোনো একটি সিদ্ধান্ত নিয়ে নেবে আর আমরা সেটাতে মেনে নেব, তাহলে সেটা সম্ভব না। সুষ্ঠু নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। পটুয়াখালীর কুয়াকাটার কোডেক প্রশিক্ষণ কেন্দ্রে নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায় শীর্ষ কর্মশালায় তিনি একথা জানান। এ সময় তিনি বলেন, এবার আরপিওতে সংশোধন আনা হয়েছে। রিটার্নিং কর্মকর্তারা চাইলে, দায়িত্বরত আসর ও প্রিজাইডিং অফিসার চাইলে ভোট গ্রহণ স্থগিত করতে পারবেন। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ ও বরিশাল অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। অন্তর্বর্তী সরকারের মধ্যে আরেকটি সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। এজন্য আইনের শাসন প্রতিষ্ঠা ও সরকার সংস্কার বাধাগ্রস্ত হচ্ছে বলে তার দাবি। রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসি ছায়া সংসদে তিনি এসব কথা বলেন। এ সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, জুলাই সনদকে কেন্দ্র করে চলমান বিরোধের নিষ্পত্তি বিলম্বিত হলে ফ্যাসিবাদী শক্তি সুযোগ নেবে। মিজান শাহজাহানের রিপোর্ট। জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্কে অংশ নেয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি ও শহীদ সরোয়ার্দী মেডিকেল কলেজ। যখন তাদের সদিচ্ছাগুলোই মিলে না একজনের সাথে আরেকজনের, তারা বাস্তবায়নের রূপটা কি দিবে? প্রশ্ন হচ্ছে 17 বছর কেন মুখে আঙুল দিয়েছিলেন তাহলে? এ সময় ছায়া সংসদের স্পিকার হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, জুলাই চেতনা ব্যর্থ হলে রাষ্ট্র সংস্কার সফল হবে না। যে দেশি বিদেশি একটা অপশক্তি মনে হচ্ছে আমাদের কাছে, আমাদের এই জাতীয় নির্বাচনটাকে ভণ্ডুল করবার জন্য, ফেব্রুয়ারি নির্বাচনটাকে ভণ্ডুল করবার জন্য নানা রকম অপতৎপরতা করছে এবং এই বিভাজনের মধ্যে পা দিচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলো। আমি অত্যন্ত সাবধানতার সাথে রাজনৈতিক দলগুলোকে বলতে চাই, আপনারা ফেব্রুয়ারির নির্বাচনকে ভণ্ডুল করবার জন্য যদি কোনো রাজনৈতিক দল এই ধরনের কোনো অপশক্তির কাছে মাথা নত করেন, অপশক্তির কাছে আপনারা বিক্রি হয়ে যান, তাহলে কিন্তু এই বাংলাদেশের যে জুলাই আন্দোলন, জুলাই বিপ্লব কিন্তু বিক্রি হয়ে যাবে। অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর মতে জুলাই সনদ হতে পারত এক ঐতিহাসিক দলিল, কিন্তু নানা কারণে তা হয়নি দাবি করে এই সিনিয়র আইনজীবী বলেন, নতুন বাংলাদেশে ভুয়া মামলায় হয়রানি জুলাই চেতনা পরিপন্থী। দুদকের প্রস্তাবনা আছে, সেগুলো ভাই কার্যকরী করেন না কেন ইউনূস সাহেব? আপনি এগুলো নিয়ে বসে আছেন, ঝগড়া লাগিয়ে দিয়েছেন। আমি ফ্রম ডে ওয়ান বলেছি যেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার দরকার নাই, সেই সমস্ত কমিশনের রিপোর্ট অনেক আগে দেওয়া হয়েছে, সেগুলো বাস্তবায়িত করেন দ্রুততম সময়ে। চলমান রাজনৈতিক সংকটের জন্য জামাত ইসলামীর তীব্র সমালোচনা করেন তিনি। জামাত বলে মধ্যে মধ্যে যে আপনারা আওয়ামী লীগ দেখেছেন, বিএনপি দেখেছেন বা এরশাদকেও দেখেছেন, আর আমি বলি যে ভাই আপনাকেও দেখেছি। 47-এ আপনারা পাকিস্তানের বিরোধিতা করেছেন আর 71-এ পাকিস্তানের পক্ষে ছিলেন, গণহত্যায় অংশগ্রহণ করেছেন এবং মন্ত্রিসভায় জামাতের 4 জন মন্ত্রীও ছিল। তো জামাতকে তো আমরা 71 সনেই দেখেছি, নতুন করে আর দেখার কিছু নেই। বিএনপি জামাত এনসিপির ত্রিমুখী লড়াই বন্ধ করে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দিয়ে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ফেসিবাদ ফিরলে কেউই রেহাই পাবে না। আমাদের মত পার্থক্য দূর করতে হবে, আমাদেরকে ভাবতে হবে যে আমরা এখনো বাংলাদেশের যে রক্তের উপর দাঁড়িয়েছি সে রক্তের দাগ এখনো শুকিয়ে যায়নি। আমরা এই রক্তের সাথে বেমানি করলে, জুলাই সনদের সাথে বেমানি করলে, জুলাই অভ্যুত্থানের সাথে বেমানি করলে, এই শহীদদের সাথে বেমানি করলে, তাহলে আগামী বাংলাদেশের ভবিষ্যৎকে আমরা মনে করি একটা কাপুরুষের জায়গায় আমরা নিয়ে যাব। বিতর্কে বিজয়ী হয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জোর করে ঐক্যমত্যের বাইরে গিয়ে নতুন নতুন দাবি তোলা হচ্ছে। এই প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচনকে বিলম্বিত করার অপচেষ্টা চলছে। এ ব্যাপারে ব্যবসায়ীদের সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি। রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে রাজশাহী বিভাগীয় ফোরাম আয়োজিত গণ অভ্যুত্থান পরবর্তী অর্থনীতি ও বাণিজ্য বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু এসব কথা বলেন। এফবিসিসিআই এর সাবেক পরিচালক লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়
রাজশাহী বিভাগের ব্যবসায়ী প্রতিনিধিরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিজু, জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ উপস্থিত ছিলেন। বাংলাদেশের মানুষ আগামী নির্বাচনে তাদের সিদ্ধান্ত দেবে। যেই সমস্ত দল তাদের দাবি দেওয়া মেটাতে চায় তাদেরকে জনগণের কাছে যেতে হবে, তো জনগণের মতামত নিতে হবে, তো জনগণের ম্যান্ডেট নিতে হবে, তো তার মতামত আরেক দলের উপর চাপিয়ে দেওয়া চলবে না। আর ঐক্যমতের যারা তাদের মতামত বাংলাদেশের জনগণের উপর চাপিয়ে দিতে চায়, রাজনৈতিক দলের উপর চাপিয়ে দিয়ে, এই দায়িত্ব তাদেরকে কেউ দেয় নাই। পুলিশ সদর দপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের সুপারিশের 6 মাস পরও নিয়োগ পাননি 2007 সালে দলীয় বিবেচনায় চাকরিচ্যুত 757 পুলিশ কর্মকর্তা। প্রায় 1.5 যুগ পর নিয়োগ বাতিলের আদেশ প্রত্যাহার ও চাকরিতে যোগদানের আবেদন করেন 330 জন চাকরি প্রার্থী। আবেদন যাচাই বাছাই করে গত মে মাসে সুপারিশের ফাইলটি পাঠানো হয় প্রধান উপদেষ্টার দপ্তরে। এরপর আর কোনো অগ্রগতি নেই। নিয়োগ বাস্তবায়ন না হয় হতাশ বঞ্চিত পুলিশ কর্মকর্তা ও তাদের পরিবার। দ্রুত চাকরিতে পুনর্বহালের দাবি ভুক্তভোগীদের। তরিক ইসলামের রিপোর্ট। এটা শোনার পরে আমার মা স্ট্রোক করে, আমার বাবা আগে স্ট্রোক করে প্যারালাইজ, দুইজন এখন বিছনা সজ্জা। মুন্সিগঞ্জের ইলিয়াস শিকদার 2006 সালে পুলিশের এসআই পদে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যখন চাকরিতে যোগদানের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই তার জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পরে যে একটা আশার আলো দেখছি, সবাই জানতে পারছে যে চাকরি আবার ফিরে পাচ্ছি। চাকরি হইব আশা ভরসা করছিলাম, চাকরি হইব, আল্লাহ চাকরি দিব। এরকম অসহায়ভাবে চলছি, কেন সরকার এটার দিকে নজর দেয় না? একই অবস্থা লৌহজং উপজেলার নিতাই চন্দ্রের, যেখানে অর্থাভাবে বিনা চিকিৎসায় হারাতে হয় বাবা মাকে। চিকিৎসার অভাবে সেই 2006 সালে আমার বাবা মারা যায়, বাবাকে আমি হারিয়ে ফেলি, আমার মাও মারা যায়। বগুড়ার ধুনট উপজেলার সিদ্দিক হোসেনের জীবনের গল্প আরও বেদনার। দারিদ্র্য দূর করে সচ্ছল জীবনের স্বপ্ন দেখছিলেন তিনিও, কিন্তু তার ভাগ্য বদলায়নি। জীর্ণ ঘরটির মতো সিদ্দিকের জীবনও দুর্দশাগ্রস্ত। ছেলের স্কুলে বেতন পর্যন্ত আমি এখন দিতে পারি না, পরিশোধ করতে পারি না। ইভেন পুনর্নিয়োগের আবেদন করা 330 জন পুলিশ কর্মকর্তাদের সবার জীবনের গল্পই এক বঞ্চনা আর হতাশায় জড়ানো। প্রত্যেক দিন আমরা দিন গুনে আজকে হয়তো আমাদের সিদ্ধান্ত হবে। আমরা পুলিশের চাকরি আর আমাদের কাছে পুলিশ মারে স্যার। তদন্ত কমিটি দীর্ঘ সময় পরীক্ষা নিরীক্ষা করে বলল যে ওই আদেশটা অবৈধ, ওটা সঠিক প্রক্রিয়া ছিল না। গত 15 ডিসেম্বর পুলিশ সদর দপ্তরের এক পত্রে বলা হয়, বিষয়টি মন্ত্রণালয়ের এখতিয়ারাধীন। একইভাবে জননিরাপত্তা বিভাগের সুপারিশে একটি বিশেষ ব্যাচ হিসেবে বিবেচনা ও আলাদা বিধিমালা প্রণয়নের মাধ্যমে নিয়োগ, পদায়ন ও পদোন্নতির সিদ্ধান্ত গৃহীত হয়। গত এপ্রিল মাসে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক সুপারিশে প্রশাসনিক আদেশের দ্বারা নিয়োগের শর্ত পূরণ সাপেক্ষে নিয়োগ করা যেতে পারে মর্মে সুপারিশ করা হয়, যেখানে স্বাক্ষর করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। মানবিক বিবেচনায় দ্রুততম সময়ে চাকরি বঞ্চিত অসহায় পুলিশ কর্মকর্তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি সাবেকেই পুলিশ মহাপরিদর্শকের। এমন একটা পর্যায়ে আসছে যে কনসিডারিং দ্য ভ্যাকেন্সি, এক্সিস্টিং ভ্যাকেন্সি ইন পুলিশ ডিপার্টমেন্ট অ্যান্ড উড বি ভ্যাকেন্সি, যেটা আমরা এখনই বলতে পারি, সেগুলির মধ্যে এই 350-350 লোকের অ্যাবজর্ব করা এটা কোনো ব্যাপারই না। তো এই স্টেজে এসে এটা 6 মাস কেন পড়ে থাকবে, এটা অ্যাটলিস্ট আমার বোধগম্য না। আমার মনে হয় জায়গা মতো এটা একটু নক করা দরকার। এর আগেও 1991 সালে নিয়োগ বাতিলকৃত পুলিশ কর্মকর্তাদের বিশেষ বিবেচনায় 1997 সালে চাকরিতে পুনর্বহাল করা হয়। সামাজিক ও মানবিক বিবেচনায় সরকার দ্রুত তাদের চাকরিতে পুনর্বহালের মাধ্যমে দেশ সেবার সুযোগ দিবেন, এমনটাই প্রত্যাশা নিয়োগ বঞ্চিতদের। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। নারায়ণগঞ্জের আলোচিত ত্বকী হত্যা মামলার তদন্ত এখনও চলমান রয়েছে। তদন্ত শেষ হলে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হবে জানিয়েছে র্যাব। সকালে কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে একথা জানান র্যাব 11 এর অধিনায়ক। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, নরসিংদী রায়পুরা থেকে দেশি বিদেশি 11টি অস্ত্রসহ 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় র্যাব সদস্যদের উপর হামলা করে গ্রেপ্তারকৃতরা। মূলত এলাকার চর দখল, বাজার দখল ও আধিপত্যকে কেন্দ্র করেই ওই এলাকায় প্রতিনিয়ত সংঘর্ষ
সংঘর্ষের ঘটনা ঘটে থাকে, আর সেগুলো নিয়ন্ত্রণেই ব্যবহার করা হয় অস্ত্রের। পার্শ্ববর্তী দেশ থেকে নৌপথে অস্ত্রগুলো এনে স্থানান্তরিত করা হতো এসব জনপদে। একটা মামলা যখন তদন্ত থাকে, এটা অবশ্যই তদন্ত শেষে আপনাদেরকে বিস্তারিতভাবে জানানো হবে। এখন এটা তদন্ত প্রক্রিয়াধীন চলমান রয়েছে এবং আমাদের অনেক ডেভেলপমেন্টও আছে। আমরা অতি শীঘ্রই এটার দিয়ে দিব। নৌপথগুলো একটু আমাদের আনসিকিউর থাকে, এখানে আসলে সিকিউরিটি প্রোভাইড করা আমাদের ওইভাবে করে সম্ভব হয় না, বা আমাদের এটাও কম। তো তারা নৌ রুটটাকেই ব্যবহার করে থাকে, নৌপথের মাধ্যমে মূলত এই বিশেষ করে এই চরাঞ্চলগুলোতে নরসিংদী, মুন্সিগঞ্জ এইসব এলাকার যে অস্ত্রগুলো যেগুলো আসে তারা নৌপথটাকে ব্যবহার করে থাকে। জনসমর্থন নেই বুঝতে পেরে একটি মহল নির্বাচন বানচালে উঠে পড়ে লেগেছে বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর এম এ কাইয়ুম। রাজধানীর উত্তর বাড্ডার গুদারা ঘাটে সুবিধা বঞ্চিত মানুষদের সহায়তায় আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করতে গিয়ে তিনি কথা বলেন। মানুষের কল্যাণে সুখে দুঃখে পাশে থাকাই বিএনপির রাজনীতি বলে উল্লেখ করেন তিনি। দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে কয়েকশো অসহায় দুস্থ মানুষকে বিনামূল্যে ওষুধ ও বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা প্রদান করেন। মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক আহমেদুল কবির এ সময় উপস্থিত ছিলেন। আপনি ভোটের আগে এই সময়টার মধ্যে একটা হানা ভোটের আয়োজন করেন, 400-500 কোটি টাকা খরচ হবে এবং জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে যাতে না করা যায়। যারা এই সরকারের সবচেয়ে বেশি সুবিধাভোগী সেই স্বার্থন্বেষী মহলটাই এই হানা ভোটের নামে নির্বাচনটা ভণ্ডুল করার ষড়যন্ত্র করছে। 3 দফা দাবিতে রাজধানীর শাহবাগে অবরোধ কর্মসূচি পালন করেন বাংলাদেশ সিভিল সার্ভিস বিসিএস এ যোগদানের লক্ষ্যে অংশ নেওয়া চাকরি প্রত্যাশীরা। এ সময় 4344তম বিসিএস থেকে অধিক হারে নন ক্যাডার পদে সুপারিশের ব্যবস্থা করতে প্রধান উপদেষ্টাকে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। আগামীকালের মধ্যে দাবি না মানলে কঠোর কর্মসূচি ঘোষণা দেন তারা। এ সময় পুলিশের বাধায় শাহবাগ থেকে কর্মসূচি স্থগিত করে টিএসসিতে অবস্থান নেন তারা। তেতাল্লিশতম বিশেষ নন ক্যাডারের নামে যে অধিযাচিত পদ, সেই পদে অতি দ্রুত বিধি সংশোধন করে সার্কুলার প্রকাশ করতে হবে। আগামীকালকের মধ্যে যদি আমাদের দাবিটা আদায় না হয়, সেক্ষেত্রে আমরা আরো তীব্র যে আন্দোলন সেদিকে আমরা ধাবিত হব। মুসলিমদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বিদেশি সকল ষড়যন্ত্র মোকাবেলা করা সম্ভব বলে মনে করেন জনপ্রিয় ইসলামী বক্তা শায়েখ আহমেদুল্লাহ। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা আয়োজিত প্রথম অ্যালুমনাই কনফারেন্সে তিনি বলেন, দীর্ঘদিন থেকে দেশে ধর্মপ্রাণ মুসলমানদের বিভিন্নভাবে দমন করা হয়েছে। জুলাই আন্দোলনে সেই দমন পীড়নের অবসান হয়েছে বলেই আজ দেশের মুসলমানরা সামনের সারিতে। বর্তমান পরিস্থিতি চলমান থাকলে মুসলমানদের সঠিক নেতৃত্বে অগ্রসর হবে বলেও জানান তিনি। অ্যালুমনাই কনফারেন্সে 120টি ব্যাচের প্রায় 3000 শিক্ষার্থী অংশ নেয়। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। জুলাই আন্দোলন আমাদের সমাজের তরুণদের মধ্যে দ্বীনের প্রতি আগ্রহকে আরো বহুগুণ বাড়িয়ে দিয়েছে এবং তাদের মধ্যে যে দ্বীনি আগ্রহ, দ্বীনি চেতনা, এটা সৃষ্টি হয়েছে। বাঙালি মুসলমানের যে আত্মপরিচয়, সেই আত্মপরিচয় আমরা নতুন করে বুঝতে শিখেছি জুলাই বিপ্লবের মাধ্যমে। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। উদ্বোধন করা হলো কোরআনের সুর প্রতিভার সন্ধানে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা 2026। রাজধানীর বাড়িধারার একটি অভিজাত হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করে হুফাজুল ফুরকান ফাউন্ডেশন বাংলাদেশ। এ সময় আয়োজকরা বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে সুযোগের অভাবে পিছিয়ে থাকা মেধাবীরা উঠে আসবে। এই প্রতিযোগিতার প্রতিটি পর্ব 1 রমজান থেকে 25 রমজান পর্যন্ত সম্প্রচার করা হবে এটিএন বাংলার পর্দায়। খায়রুল ইসলামের রিপোর্ট।
আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে কুরআনের সুর প্রতিভার সন্ধানে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা। রাজধানীর বারিধারার একটি অভিজাত হোটেলে এ অনুষ্ঠানের উদ্বোধন করে হুফাজুল ফুরকান ফাউন্ডেশন বাংলাদেশ। এ সময় বিশ্বজয়ী কুরআনের হাফেজরা তাদের সুমধুর কণ্ঠে ইসলামী হামনাত ও পবিত্র কুরআন শরীফের আয়াত তেলাওয়াত করেন। অতীতের মতো সবসময় ইসলামিক সকল অনুষ্ঠানের পাশে থাকবে এটিএন বাংলা, এমনটাই জানান প্রতিষ্ঠানটির মার্কেটিং বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শফিকুল ইসলাম। প্রতি বছর এটিএন বাংলা কোনো না কোনো প্ল্যাটফর্ম থেকে কুরআনের সুরকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য তারা নিরলস প্রচেষ্টা করে যাচ্ছে। এবারও আমরা এই অনুষ্ঠান এবং এছাড়াও আরো অনুষ্ঠানের মাধ্যমে কুরআনকে সারা বিশ্বের দরবারে তুলে ধরব। স্পন্সরের অভাবে এ ধরনের অনুষ্ঠান অনেকটাই পিছিয়ে রয়েছে বলে মন্তব্য করেন মাইক্রো ফাইবার গ্রুপের পরিচালক ডক্টর কামরুজ্জামান কায়সার। একটা অর্থনৈতিক স্বল্পতা আছে বা স্পন্সরশিপের প্রবলেম থাকে বা সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবেও কিন্তু এই ধরনের প্রোগ্রামগুলোকে উৎসাহিত করা হয় না। সংখ্যাগরিষ্ঠ এই মুসলিম দেশে এখনও সেভাবে কুরআনের হাফেজদের মূল্যায়ন করা হয় না বলে জানান হুফাজুল ফুরকান ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা মাসুদ আহমেদ। শিশু হাফেজদেরকে নিয়ে তাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করা, তাদেরকে শিক্ষা দীক্ষায় উন্নত মানের শিক্ষা দীক্ষা নিয়ে তাদেরকে বড় করা এবং ইসলামের বড় একটা খেদমত সারা বাংলাদেশ সহ বিশ্বের মধ্যে অবদান রাখার জন্য চেষ্টা করা। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীকে 5 লাখ, দ্বিতীয় স্থান অধিকারীকে 3 লাখ ও তৃতীয় স্থান অধিকারীকে 2 লাখ টাকা নগদ পুরস্কার দেয়া হবে। এছাড়াও মূল পর্বে অংশ নেওয়া শেষ 30 প্রতিযোগীদের দেয়া হবে নগদ অর্থ, ক্রেস্ট ও গিফট আইটেম। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। হাতিরঝিল থানার আওতাধীন বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে মতবিনিময় করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। এ সময় শিক্ষাক্ষেত্রের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা করেন শিক্ষকরা। সভায় সভাপতিত্ব করেন হাতিরঝিল থানা বিএনপির আহ্বায়ক নাজমুল হক মাসুম, সঞ্চালনা করেন সরকারি তিতুমির কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মোহাম্মদ হানিফ। মতবিনিময় সভায় অংশ নেন হাতিরঝিল থানার অন্তর্ভুক্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকারা। কুমিল্লার দাউদকান্দি উপজেলার সুন্দরপুর উচ্চ বিদ্যালয় মাঠে সুন্দরপুর উচ্চ বিদ্যালয় ও অ্যাপোলো প্লাস হসপিটালের যৌথ উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। এর উদ্বোধন করেন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর হাবিবুর রহমান। নেটেক্স ইন্টারনেট স্বরবর্ণ ফাউন্ডেশন, সুন্দরপুর সমাজ কল্যাণ ও প্রবাসী পরিষদের সহযোগিতায় এই চিকিৎসা সেবার আয়োজন করা হয়। এই চিকিৎসা সেবা আয়োজনের মুখ্য সংগঠক ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগের চিকিৎসক নেসার দেওয়ান। চিকিৎসা শিবিরে শিক্ষার্থীদের ব্লাড গ্রুপিং, শিক্ষকদের ব্লাড সুগার ও প্রেশার পরিমাপ, নাক, কান, চোখ, দাঁত সহ অন্যান্য রোগের চিকিৎসা দেওয়া হয়। প্রায় 2000 মানুষ বিভিন্ন রোগের চিকিৎসা সেবা গ্রহণ করেন। এবারে খেলার খবর। অবশেষে নাজমুল হোসেন শান্তই থাকছেন বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক। গত জুনে টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন শান্ত। এরপর বাংলাদেশ আর টেস্ট ম্যাচ খেলেনি। মাঝে নানা ঘটনা প্রবাহের পর সিদ্ধান্ত পাল্টেছেন নাজমুল হোসেন শান্ত। টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করে যেতে রাজি হয়েছেন তিনি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি জানিয়েছে, 2025-2027 আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রের শেষ পর্যন্ত টেস্ট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন নাজমুল। 2023 সালে প্রথমবারের মতো টেস্ট দলে নেতৃত্ব পান শান্ত। এখনো পর্যন্ত তার নেতৃত্বে 14 টেস্ট ম্যাচে 4টিতে জয় পেয়েছে বাংলাদেশ, ড্র করেছে 1টি এবং হেরেছে 9টি ম্যাচে। 21তম জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতায় পুরুষ বিভাগে বাংলাদেশ সেনাবাহিনীর ফয়সাল আহমেদ এবং নারী বিভাগে বাংলাদেশ নৌবাহিনীর সোনিয়া আক্তার টুম্পা চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় আয়োজিত মুন্সিগঞ্জ জেলার ধলেশ্বরী নদীতে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় পুরুষ বিভাগে 23 জন এবং নারী বিভাগে 12 জন সাঁতারু অংশ নেন। পুরুষদের সাঁতার নারায়ণগঞ্জ জেলার বক্তাবলী বাজার হতে শুরু হয়ে মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে এসে শেষ হয় এবং নারীদের সাঁতার সিপাহীপাড়া
পাড়া থেকে শুরু হয়ে মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে এসে শেষ হয়। দূরপাল্লার সাঁতার শেষে বিজয়ীদের পুরস্কৃত করেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজবুল হাসান। তিনি জানান, সাঁতারে আরও ভালো করার জন্য দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা করবেন। সবার সামনে ঘোষণা দিতে চাই, আমরা এখানে একটা স্পেশাল ট্রেনিং ক্যাম্প করব এবং এখান থেকে আমরা কিছু সাঁতারুকে বাছাই করে আমরা ন্যাশনাল ট্যালেন্ট হান্ট প্রোগ্রামের মধ্যে অন্তর্ভুক্ত করব। আমি আমার ফেডারেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে অনুরোধ করব তারা যাতে একটা বিশেষ উদ্যোগ গ্রহণ করেন। এটা আমি মনে করি এটা শুধুমাত্র জেলা প্রশাসকের দাবি হওয়া উচিত না, এটা আমাদের সকলের মনের দাবি হওয়া উচিত। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। বিএনপি নয়, নির্বাচনে বাধা সৃষ্টি করছে জামাত। মির্জা ফখরুল, দলটির বিরুদ্ধে ৭১-এর চেয়ে ২৪-এর গণ অভ্যুত্থানকে বড় দেখিয়ে বিভক্তি তৈরির অভিযোগ। পুনরায় আরপিও পরিবর্তনের চেষ্টা একটি রাজনৈতিক দলের কাছে সরকারের নতি স্বীকার হিসেবে দেখছে জামাত। ভিডিও বার্তায় ডক্টর তাহের। ঐক্যবদ্ধ কমিশনই রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য সৃষ্টি করেছে। অভিযোগ, রাজনীতিবিদদের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ না হলে কোনো সংস্কার কাজে আসবে না, অভিমত বক্তাদের। শাপলা প্রশ্নে কোনো আপোষ করবে না এনসিপি। হাসনাত আব্দুল্লাহ, সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধপরিকর ইসি। কমিশনার আনোয়ার ইসলাম সরকার। অন্তর্বর্তী সরকারের মধ্যে আরেকটি সরকার কাজ করছে, মন্তব্য গণফোরাম নেতা সুব্রত চৌধুরীর। জুলাই সনদকে কেন্দ্র করে চলমান বিরোধ নিষ্পত্তির তাগিদ। এবং ৩ দপ্তরের সুপারিশের পরও নিয়োগ পাননি ১.৫ যুগ আগে চাকরিচ্যুত ৭৫০ পুলিশ কর্মকর্তা। দ্রুত পুনর্বহালের দাবি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/এটিএন বাংলা নিউজ।